জানগা আসসালামু আলাইকুম স্যার। আসসালামু রাহমাতুল্লাহ। এই লাইটটা একটু অফ করে সামনে লাইট দাও, কিছু দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? এই আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনারা কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আশিকুজ্জামান, আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, আশা করি সবাই আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন। আমরা ইনশাআল্লাহ আমাদের ক্লাস শুরু করি। একটু আমার স্লাইডে যাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আচ্ছা, আজকে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমরা ইনশাআল্লাহ আজকে পড়াবো আপনাদের নো কনসিডারেশন, নো কন্ট্রাক্ট। যদি কোনো কনসিডারেশন না থাকে, কনসিডারেশন কন্ট্রাক্টের একটা এসেনশিয়াল এলিমেন্ট আমরা জানি বা আগে আলোচনা করেছি। তো সেই হিসাবে as it is an essential element, সুতরাং in absence of a major essential element, there is no contract. Contract will be, but the agreement will be void, বাতিল হয়ে যাবে, এই জেনারেল কথা। বাট কিছু কন্ট্রাক্ট আছে, there are some agreement, there are some contracts যেগুলিতে কোনো আপনার ইয়া লাগে না, সেগুলিতে আপনার কি লাগে না, কিছু কন্ট্রাক্ট আছে সেগুলিতে কোনো কনসিডারেশন প্রয়োজন হয় না। তো এই নো কনসিডারেশন, নো কন্ট্রাক্ট জেনারেলি কথাটা শুদ্ধ, বাট there are some exceptions. সেই এক্সেপশনস গুলি জানাটাই হলো আমাদের প্রয়োজন। তো সেই এক্সেপশনস এর ভিতরে একটা হচ্ছে when a contract is made upon the natural love and affection, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, এগুলির মাধ্যমে যখন কোনো চুক্তি করা হয় তখন সেই কন্ট্রাক্টে কোনো কি লাগে না, কোনো কনসিডারেশন প্রয়োজন হয় না। তবে এইটার আবার কিছু কন্ডিশন আছে, কিছু কন্ডিশন আছে। সেই কন্ডিশনগুলি কি, যে the agreement is made by a written document, এই জায়গায় এগ্রিমেন্টটা লিখিত হতে হবে। In case of a contract is made upon natural love and affection, that contract is to be writing, is to be written, লিখিত হতে হবে। আমরা জানি কন্ট্রাক্ট মৌখিক হলে চলে, কিন্তু যেহেতু এটা কনসিডারেশন লাগে না, যেহেতু এটা ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশনের মাধ্যমে করা হচ্ছে, সুতরাং এই কন্ট্রাক্টটা লিখিত হতে হবে। দুই নম্বরে সেই কন্ট্রাক্টটা রেজিস্টার্ড হতে হবে, ডকুমেন্ট ইজ রেজিস্টার্ড, এবং এটা নিবন্ধিত হতে হবে। The agreement is made on account of natural love and affection, আর এই চুক্তির মধ্যে বলা থাকতে হবে যে it is made on account of natural love and affection। এই এগ্রিমেন্ট বা চুক্তির উদ্দেশ্যই হলো ভালোবাসা এবং স্নেহ, মায়া, মমতা। The parties are near relation to each other, আর এই চুক্তিবদ্ধ যে পার্টি, যিনি দিবেন এবং যিনি পাবেন, এই দুইজনের মধ্যে খুব নিয়ার রিলেটিভ হতে হবে।
near relative কি? Near relative is a family. Family. বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, এগুলির ভিতরে ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশন থাকে, এদের মধ্যে হতে হবে। তাহলে এই জাতীয় একটা এগ্রিমেন্ট কনসিডারেশন ছাড়াই চুক্তি হয়, এটা একটা এক্সেপশন। এক্সেপশন টু দা কন্ট্রাক্ট, এক্সেপশন টু দা কনসিডারেশন, কনসিডারেশনের টু দা রুলস অফ কনসিডারেশন, কনসিডারেশনের যে নীতি রুলস তার একটা এক্সেপশন। এছাড়া এটার এক নম্বর গুলো, এছাড়া ভলান্টারি কনসিডারেশন, ভলান্টারি কনসিডারেশন, যদি কেউ ভলান্টারিলি কেউ কাউকে কিছু দেয়, স্বেচ্ছায় কেউ কিছু দেয়, সেই ক্ষেত্রেও এটা চুক্তির মানে কনসিডারেশন প্রয়োজন। টাইম বা ডেট, মেয়াদ উত্তীর্ণ ঋণ, কোন ঋণের মেয়াদ যখন উত্তীর্ণ হয়ে যায় তখন ওই ঋণটার আদায়যোগ্য থাকে না, ওই ঋণ চুক্তিটা বাতিল হয়ে যায়। কিন্তু যদি কেউ এই বাতিল করা চুক্তির টাকা ফেরত দিতে চায় তাহলে অপোজিট পক্ষকে কিছু না দিলেও এটা একটা চুক্তি হিসেবে গণ্য হবে এবং এক্ষেত্রে আর কনসিডারেশন প্রয়োজন হবে না, যেহেতু পূর্বে কনসিডারেশন ছিল। এটা এজেন্সি, ইন কেস অফ ক্রিয়েটিং এজেন্সি, আপনাদের ইনশাল্লাহ আমি পড়াবো যে চুক্তি আইনের মধ্যে ল অফ এজেন্সি একটা চ্যাপ্টার আছে, সেই এজেন্সি ক্রিয়েশনের ক্ষেত্রে ফর ক্রিয়েটিং অ্যান এজেন্সি there is consideration is not required, consideration প্রয়োজন হয় না। কমপ্লিটেড গিফট, সম্পাদিত দান, দানপত্র যখন করা হয় তখন এটার জন্য কোনো কনসিডারেশন প্রয়োজন হয় না। ম্যাক্সিমামই হচ্ছে দেখেন দান, গিফট, এইসবের ব্যাপারে। আপনি আমাকে একটা বই উপহার দিলেন, তো এটার কনসিডারেশন কি? কনসিডারেশন লাগে না। তো these are the area where considerations are not required. আমরা আরেকটা প্রশ্নের দিকে যাই, Can a stranger to a contract sue? Stranger কি? Stranger হলো পথযাত্রী। পথযাত্রী। গুড, পথযাত্রী, যাত্রী, একজন লোক হেঁটে যাচ্ছে, স্ট্রেঞ্জার, রাইট। স্ট্রেঞ্জার, আগন্তুকও বলতে পারেন, অপরিচিত ব্যক্তি পাশ দিয়ে যাচ্ছে, স্ট্রেঞ্জার। তো একটা আগন্তুক, একটা যাত্রী যাকে চিনি না, অপরিচিত, যার সাথে আমার পরিচয় নাই, স্ট্রেঞ্জার। এখন চুক্তিতে একজন স্ট্রেঞ্জার মামলা করতে পারে কিনা এই হলো প্রশ্ন। চুক্তিতে চুক্তিভুক্ত দুটো পক্ষ না, চুক্তিভুক্ত দুটো পক্ষ, একটা এ আর একটা ধরেন বি, একটা এ আর একটা বি, এই এ আর বি, এই দুইজনের মাঝখানে হলো চুক্তিটা হয়, মাঝখানে। এখন এরা দুইজন চুক্তিবদ্ধ। এখন একজন ব্যক্তি সি, হলো সি, এই চুক্তির মধ্যে সির কোনো রিলেশন নাই। চুক্তিতে এই এ বি দুজনের মধ্যে চুক্তিতে সি ইজ এ স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জারকে আমি ধাপ করতে পারি। সি ইজ এ স্ট্রেঞ্জার টু দ্য কন্ট্রাক্ট বিটুইন এ অ্যান্ড বি। এই এ এবং বির মধ্যে যে চুক্তিটা হয়েছে সেই চুক্তির আপনার
এবং বি এর মধ্যে যে চুক্তিটা হয়েছে সেই চুক্তির মাঝখানে যদি আমি সির নাম বলি অথবা ডির নাম বলি, এখানে আরো একজনের নাম বলি, এই সি এবং ডি ইজ দ্য স্ট্রেঞ্জার। বুঝা গেছে? বোঝা যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? ইয়েস স্যার। স্যার শুনতে পাচ্ছি। ইয়েস স্যার শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। তো সি এবং ডি এরা দুইজন স্ট্রেঞ্জার টু দ্য কন্ট্রাক্ট। এখন প্রশ্ন দেখেন, আমি এই প্রশ্নটা আগে বুঝাচ্ছি, প্রশ্ন না বুঝলে উত্তর কিভাবে দিবেন, তারপরে বা লাভ কি হবে? প্রশ্নটা হলো সি অথবা ডি এই চুক্তির ভিতরে নাক গলাতে পারে কিনা। এই যে সি এবং ডি এদের চুক্তির মধ্যে কোনো হস্তক্ষেপ করতে পারে কিনা। নো স্যার। এই দুইজনের মধ্যে চুক্তির মধ্যে হস্তক্ষেপ করতে পারে কিনা। স্বাভাবিক পারবো। তার মানে এ তো সির সাথে কোনো চুক্তি করে নাই, এ ডির সাথে কোনো চুক্তি করে নাই, বি সির সাথে কিছু করে নাই, অর্থাৎ কোন হস্তক্ষেপ মানে কি মামলা করতে পারে কিনা, সোজা কথা। সি কি এর বিরুদ্ধে এ বির সাথে চুক্তির যদি কোনো প্রবলেম হয়, বি যদি চুক্তি ভঙ্গ করে, তাহলে কার সাথে চুক্তি ভঙ্গ করছে? এর সাথে চুক্তি ভঙ্গ করছে, তাই না? সি যদি বি যদি চুক্তি ভঙ্গ করে তাহলে ক্ষতি হবে এর, কারণ এদের দুইজনের সাথে চুক্তি হয়েছে। তাহলে যদি বির সাথে এর চুক্তি ভঙ্গ হলে বা বি যদি চুক্তি ভঙ্গ করে তাহলে মামলা করবে এ, নট সি। কিন্তু এখন একটা প্রশ্ন যেহেতু আসছে, তাহলে নিশ্চয়ই এর ভিতরে কোনো একটা ক্লু আছে, যেটা কারণে, না হলে তো স্বাভাবিকভাবেই করার কথা না। এখন আমরা এটা একটু দেখবো যে আসলে বাস্তবতা কি। আমি একটু অ্যাড করতে চাই এখানে, আমার মানে পার্সোনাল অপিনিয়ন যেটা করব স্যার। এইখানে সি আমার যেটা মনে হয় যে স্যার সির যদি কোনো স্বার্থ থাকে, দ্যাটস মিন আমি যদি এরকম একটা উদাহরণ দিই স্যার, এরকম যে হয়তো বাংলাদেশ সরকার এবং বিদেশের কোনো একটা কোম্পানি বাংলাদেশে কোনো একটা বিদ্যুৎ প্রকল্প বা এই ধরনের কিছু একটা করতে চাইতো, সেক্ষেত্রে যদি এমন হয় যে কোনো পরিবেশবাদী সংগঠন লাইক সি হয়ে সে যদি এই দুইজনের এগ্রিমেন্টের এগেনস্টে কোর্টে মামলা করে বা এই ধরনের ইস্যু তৈরি হতে পারে বলে আমি মনে করি, সেক্ষেত্রে সির মতো বা থার্ড পার্টি কেউ চাইলে হয়তো মামলা করতে পারে, যদি জনস্বার্থে হোক বা তার তৃতীয় পক্ষের কোনো স্বার্থ হানি হয় এরকম ক্ষেত্রে। তো ঠিকই বলেছেন। তার মানে আপনার মাথার ভিতরে একটা জিনিস কাজ করছে যে দেয়ার মেবি সামথিং, তার কোনো একটা স্বার্থ অথবা অন্যের স্বার্থ বা কিছু একটা থাকতেই পারে, এরকম একটা বিষয় তো থাকতেই পারে। আপনার আপনার সাথে আমি চুক্তি করেছি, এখন এই চুক্তি আমি যদি ভঙ্গ করি তাহলে ক্ষতি হলে আপনার হবে। এখন আপনার বড় ভাই কি আমার নামে মামলা করতে পারে কিনা, এই হলো প্রশ্ন। তো স্বাভাবিকভাবে পারে না, কিন্তু যেটা আপনি বললেন যে তৃতীয় কোনো পক্ষ হয়তো তার সাথে, দেশের সাথে, জনগণের সাথে, অথবা চুক্তিতে সে যদিও থার্ড পার্সন, তার কোনো চুক্তিতে তার কোনো স্বার্থ রয়ে গেছে, আপনাদের ভিতরে চুক্তি ভঙ্গ হলে তার সেই স্বার্থটা নষ্ট হবে, থাকতেই পারে, থাকতে পারে। জি স্যার। এটা খুবই স্বাভাবিক যে এ আর বি গন্ডগোল লাগছে, সির সাথে তো কোনো বিষয় নাই, কিন্তু ইনডাইরেক্টলি সিরও ক্ষতি হতে পারে। এই জন্য আমরা স্টেক হোল্ডার বলে একটা কথা আমরা ভাষা, আমাদের কমার্সের ভাষা, অ্যাকাউন্টিং এর ভাষায় আমরা বলি স্টেক হোল্ডার, এটা একটা কমার্শিয়াল টার্ম। তো স্টেক হোল্ডার মানে রিলেটেড এনিবডি, হ্যাঁ, রিলেটেড। যেমন আমি যদি ক্ষতিগ্রস্ত হই, আমার যদি ক্ষতি হয় তাহলে গভর্নমেন্ট স্টেক হোল্ডার। কি জন্য? আমার যদি আর্থিক ক্ষতি হয় আমি আর ইনকাম ট্যাক্স দিতে পারবো না, গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স পাবে না।
আমার সিকিউরিটি গার্ডের চাকরি চলে যাবে, ড্রাইভারের চাকরি চলে যাবে, যদিও ড্রাইভারের সাথে কোনো বিষয় হয় নাই। কিন্তু আমার যদি আর্থিক ক্ষতি হয় বড় রকমের, স্বাভাবিকভাবে আমার রিলেটেড অনেকেরই ক্ষতি হবে। ইভেন আমার যদি কোনো কোম্পানি থাকে, সেখানে কোনো পাওনাদার থাকে, হয়তো সেই পাওনাও সে পাবে না, ইনডাইরেক্টলি তারও ক্ষতি হতে পারে। সুতরাং দেয়ার মে বি সাম রিলেশন ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। তো সেই রিলেশনের বিষয়টা তো আইন যখন করা হবে, স্বাভাবিকভাবে তো আমি যদি বলি থার্ড পার্সন কেউ মামলা করতে পারবে না, তাহলে এই জাতীয় মানুষদের যারা স্টেক হোল্ডার তারা কি করবে? তখন তাদের কিছু বলার থাকবে না। এই জন্য আইন এখানে কিছু সুযোগ রেখে দেওয়া হয়েছে যে পারবে, সাধারণত পারে না। তাই আমরা বলছি stranger to the contract cannot enforce, বলবৎ করার জন্য কোনো মামলা করতে পারে না যে আপনার এই চুক্তি বলবৎ করতেই হবে। এ এবং বি যিনি চুক্তি ভঙ্গ করছেন, বাইরের এক পক্ষ মামলা করে দিল, সেজন্য চুক্তি ভঙ্গ না করে, চুক্তি তাকে পালন করতেই হবে, এরকম হতেই পারে। সেগুলিকে বলা হয় এক্সেপশনস। এই আইনের এই যে কথাটা বললাম, এটা জেনারেল কথা। জেনারেলি এই কথাটা বলতে হবে জেনারেলি। জেনারেলি এরকম। কিন্তু আমরা তো জানি যে কোনো কিছুরই একটা কি থাকে, এক্সেপশন থাকে না? আপনারা কত থিওরি ফর্মুলা পড়ছেন না? কত থিওরি এবং ফর্মুলা পড়ছেন? ইকোনমিক্স এর থিওরি, ডিমিনিশিং থিওরি অফ ডিমান্ড পড়ছেন না? চাহিদার ক্রম হ্রাসমান পদ্ধতি, তাই না? চাহিদা রেখা নিম্নগামী হয়, এগুলি থিওরি। কিন্তু কোন কোন সময় এই থিওরিরও কিছু এক্সেপশন আছে না? থিওরি সেই যে চাহিদা নিম্নগামী হয়, অথবা দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে, এটা একটা ফর্মুলা। এই আইন কি সবসময় খাটে? সবসময় খাটে না, সবসময় খাটে না। দাম কমলে চাহিদা বাড়ে, কিন্তু সবসময় বাড়ে না। আবার দাম না কমলেও চাহিদা বাড়ে, সেটাও আছে না? পরবর্তীতে বের করা হয়েছে ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এক জিনিসের দাম বাড়ছে, চাহিদা পড়ছে আরেক জিনিসের, কেমন এরকমও হয়। যাই হোক, আমি যেহেতু ইকোনমিক্স পড়াচ্ছি না, সুতরাং ওগুলি নিয়ে আর কথা না বলি। তো সুতরাং সব রুলসেরই এক্সেপশন থাকে, এখানে ওরকম একটা এক্সেপশন। সেটা কি? বেনিফিশিয়ারি অফ ট্রাস্ট। ট্রাস্ট নিয়ে যদি কোনো গন্ডগোল হয়, কোনো সমস্যা হয়, ট্রাস্টের যারা বেনিফিশিয়ারি এনি ওয়ে সে ইন্টারফেয়ার করতে পারবে ইন কেস অফ এ ট্রাস্ট। প্রভিশন অফ ম্যারেজ সেটেলমেন্ট অফ মাইনর। মাইনর ম্যারেজদের ব্যাপারে কিছু রুলস রেগুলেশন আছে। সেই রুলস রেগুলেশনের ব্যাপারেও মাইনর যদিও পার্ট অফ দ্য এগ্রিমেন্ট নয়, তাহলে সে মামলা করতে পারবে, চুক্তি বলবৎ করতে পারবে। অ্যাসাইনি অফ এ কন্ট্রাক্ট। চুক্তিতে যদি কাউকে অ্যাসাইন করা থাকে, চুক্তিতে অ্যাসাইন করা থাকে কাউকে, যেমন এ এবং বি যেটা আমরা বলছিলাম, দুজনের ভিতরে চুক্তি হয়েছে। এ at the time of entering the contract, entering the agreement, signing the contract, ওখানে এগ্রিমেন্টের মধ্যে বি কে অ্যাসাইন করা হয়েছে যে in absence of A, B will act on behalf of Mr. A. এর অ্যাবসেন্সে বি কি করবে? এর কাজকর্মগুলি সমাধান করবে বা তার প্রতিনিধিত্ব করবে, রিপ্রেজেন্টেশন করবে, এরকম যদি বলা থাকে চুক্তির মধ্যে। আপনার স্যার, প্রিন্সিপাল স্যারের সাথে কোন একটা ব্যক্তির চুক্তি হলো, কেমন? আর প্রিন্সিপাল স্যার চুক্তির মধ্যে রেখে দিল আপনার নাম, যে আমার স্টুডেন্ট অমক, সে এই বিষয়টা দেখাশোনা করবে। তাহলে আপনি যদিও চুক্তিভুক্ত
পক্ষ নন, কিন্তু আপনি এখানে আপনার স্যারের কোনো স্বার্থ যদি নষ্ট হয় অন্যের পক্ষের কোনো কার্যকলাপের কারণে, তাহলে আপনি আপনার স্যারের পক্ষে সেই লোকের বিরুদ্ধে মামলা করতে পারবেন, কারণ আপনি অ্যাসাইনি অফ দ্য কন্ট্রাক্ট। চুক্তির ভিতরে আপনি একজন কি ব্যক্তি? নিয়োজিত ব্যক্তি, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। ফ্যামিলি সেটেলমেন্ট যে ফ্যামিলির সম্পদ বন্টন, বিভিন্ন রকমের প্রবলেম সেটেলমেন্ট হয়, এর ভিতরে যে কোনো মেম্বারের বিরুদ্ধে মামলা করতে পারবে। Acknowledgement of an agent, law of agency, acknowledgement of an agent, এর আগেও আমি একটু আগে পড়ে আসছি। ইন কেস অফ এজেন্সি, না এই যে এজেন্সির ক্ষেত্রে কনসিডারেশন লাগে না, এটা একটা এক্সেপশন। আবার ঠিক একই রকম ইন কেস অফ এজেন্সি এজেন্ট ক্যান ইন্টারফিয়ার। দুইজনের ভিতরে চুক্তি হয়, প্রিন্সিপাল এন্ড থার্ড পারসন, এদের ভিতরে চুক্তি হয়। আপনারা যে অডিটগুলি পান, এই অডিটগুলির চুক্তি হয় আপনার প্রিন্সিপালের সাথে বা আপনার প্রিন্সিপালের ফার্মের সাথে, থার্ড পারসনের, আপনার সাথে না। কিন্তু ইন কেস অফ এজেন্ট, যদি কেউ এজেন্ট থাকে কোনো চুক্তির মুক্ত পক্ষের, এজেন্ট তার প্রিন্সিপালের পক্ষে চুক্তি এনফোর্স করার জন্য, বলবৎ করার জন্য ইন্টারফেয়ার করতে পারে, মামলা করতে পারে। These are the four exceptions. এই সব ক্ষেত্রে এরা যদিও সে চুক্তিভুক্ত পক্ষ না, তাও সে ইন্টারফেয়ার করতে পারে। দুইটা ডেফিনেশন একটু দেখি এখন আবার আমরা পেছনের, আমরা তো বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করলাম, কয়েকটা ডেফিনেশন আবার দেখি, তাহলে আবার আমরা ধারাবাহিকভাবে যাবো। সেই ডেফিনেশন গুলি হলো, অনেক সময় থাকে ভ্যালিড কন্ট্রাক্ট কি, হোয়াট ইজ এ ভ্যালিড কন্ট্রাক্ট? আসলে ভ্যালিড কন্ট্রাক্ট বলে কিছু নাই। কন্ট্রাক্ট যদি হয় ওটা ভ্যালিড, কন্ট্রাক্ট মানেই ভ্যালিড কন্ট্রাক্ট। তাহলে আমরা এর আগেই পড়ে আসছি, an agreement enforceable by law is a contract, সেটাকে একটু এলাবোরেট করা হয়েছে। an agreement which satisfies all the essential elements of a contract, অর্থাৎ চুক্তির যে এলিমেন্ট, সব এলিমেন্ট যখন ফুলফিল করে, এখন কিন্তু আপনারা বুঝতেছেন সব এলিমেন্ট সবসময় ফুলফিল করবে না, তাও চুক্তি হয়, তাই না? তো ওগুলি এক্সেপশন, তো এক্সেপশনই। ওই যে ইকোনমিক্স এর থিওরির কথা বলেছিলাম, এই এক্সেপশনস এর জন্য ইকোনমিক্স এর ওই থিওরিগুলি কিন্তু পরিবর্তন হয়ে যায় নাই, থিওরিকে বাদ দিয়ে দেওয়া হয় নাই, থিওরিকে বাতিল করা হয় নাই। তখন বলা হয়েছে যে এক্সেপশনস যেগুলি আছে ওই এক্সেপশনস গুলি থাকবে। এই জন্য কোন একটা থিওরি করতে গেলে দেয়ার আর সাম অ্যাজাম্পশনস, কিছু অ্যাজাম্পশন ধরে নেওয়া হয়। সেই অ্যাজাম্পশন গুলি যদি না থাকে তাহলে কিন্তু আবার চুক্তি হয় না। দেয়ার আর সাম অ্যাজাম্পশনস, কিছু ধারণা ধরে নেওয়া হয়। যেমন ইন্টারন্যাশনাল ট্রেডের একটা থিওরি ছিল, আন্তর্জাতিক বাণিজ্য কিভাবে হয়। তো ওখানে ধরে নেওয়া হয়েছিল যে লেবার আর নট ট্রান্সফারেবল, শ্রম ট্রান্সফারেবল না, শ্রমিক এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারে না, এটা সম্ভব না। এইটাকে অ্যাজাম্পশন ধরে ইন্টারন্যাশনাল ট্রেডের কি করা হয়েছে, ইন্টারন্যাশনাল ট্রেডের থিওরি করা হয়েছে। যে দেশ যেটা বেশি তৈরি করে, বেশি তৈরি করতে সুবিধা ভোগ করে, খরচ কম পড়ে, প্রোডাকশন ম্যাক্সিমাইজ হয়, সে সেটা তৈরি করবে। আর যার যেটা তৈরি করতে পারে না, সুযোগ সুবিধা কম, কস্টিং অন্য দেশের থেকে বেশি পড়ে যায়,
সেটা সে কিনবে, সেটা সে ইম্পোর্ট করবে। এই থিওরি ইজ বেসড অন লেবার ইজ নট ট্রান্সফারেবল, এরকম। তা আসলে তো লেবার ট্রান্সফারেবল। পরবর্তীতে দেখছে যে এই দেশের শ্রমিক, বাংলাদেশের শ্রমিক পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যে কাজ করছে, লেবার ট্রান্সফারেবল না হলে সেই আরবের সেই সাহেবদের কি অবস্থা হতো? তোমরা তো ঘর মোছার কাজ শিখে নাই জন্মগত ভাবে, জামা কাপড় ধোয়া শিখে নাই, খাবার কিভাবে বেড়ে খেতে হয় শিখে নাই, খাওয়ার পরে প্লেটটা কিভাবে পরিষ্কার করতে এগুলি ওরা জানে না। কেমন? ওরা জানে না, এই জন্য ওনাদের প্রত্যেকটা কাজের জন্য এক একজন, আবার খুলে দেওয়ার জন্য একজন লাগে, খোলার পরে আবার এগুলি গোছানোর জন্য আবার আর একজন লাগে, পরিষ্কার ঘর পরিষ্কার করার জন্য আর একজন লাগে। হ্যাঁ, একটা জামা তারা আয়রন করা, একেবারে ভাঙা আয়রন করা করলো, ঘুরে এসে ওটা খুলে ওটা আবার ওয়াশে দিয়ে দিল, আর আবার আর এক সেট যেগুলি করা আছে সেটা সে পড়লো, একই দিনে দুইটা তিনটা পাল্টা পাল্টা পড়লো, সমস্যা তো নাই ভাই। হাতে টাকা থাকলে, অর্থ থাকলে এগুলি তো কোনো সমস্যা নাই। তো লেবার ইজ নট ট্রান্সফারেবল বলা হয়েছিল, কিন্তু আসলে সেটা বাস্তবতা নাই। তো আসলে এলিমেন্ট যা আছে সবগুলি তো ফুলফিল করে, তার মানে হলো যে সব এক্সেপশনস আছে, সেই এক্সেপশনস গুলিকে ধরে ওটাকে আলাদা হিসাব করা হয়েছে। সবটা যদি ফুলফিল থাকে তাহলে সেই কন্ট্রাক্ট ভ্যালিড and which is enforceable through the court or in the court, enforceable in the court. এই কন্ট্রাক্টটা কোর্টে বলবৎযোগ্য, কোর্টে আদালত, কোর্টে আলোচনা। এবার হলো ভয়েড এগ্রিমেন্ট। দেখছেন, ভয়েডের ব্যাপারে কিন্তু কন্ট্রাক্ট বলা নাই। ভয়েড মানে বাতিল। ভয়েড যদি হয় তাহলে ওইটার কন্ট্রাক্ট নাম হবে না। ভয়েড হইলে এগ্রিমেন্ট পর্যন্ত শেষ। কিন্তু এগ্রিমেন্ট তো হতেই পারে, দুইজন ব্যক্তির মধ্যে যে কোনো বিষয়ে এগ্রিমেন্ট হতে পারে। সেই এগ্রিমেন্টটা যদি এনফোর্সেবল বাই ল হয় তাহলে সেটা ভ্যালিড, আর এনফোর্সেবল না হলে এটা ভয়েড। তাই বলা হচ্ছে নট এনফোর্সেবল, an agreement which is not enforceable by law is void. Void agreement কোনো লিগাল ইফেক্ট নাই, আদালতে আলোচনা যোগ্য না, এটার থেকে কোনো রাইট তৈরি হয় না, কোনো অব্লিগেশন ক্রিয়েট হয় না। কেমন? এবার হলো ভয়েডেবল, বাতিল যোগ্য। এটা হলো স্টেট বাতিল, সরি এটা স্টেট বাতিল, এটা স্টেট ভ্যালিড, এই দুইটার মাঝখানে ইন বিটুইন, সেটা হলো ভয়েডেবল। বাতিলও না ভয়েডও না, এরকম কিছু আছে না? ভয়েডও না ভ্যালিডও না, সরি ভয়েডও না ভ্যালিডও না। ভয়েডও না ভ্যালিডও না, হ্যাঁ, ছাড়েও না ধরেও না, এরকম আছে তো, সেইগুলিকে বলা হয় ভয়েডেবল এগ্রিমেন্ট। ভয়েডেবল এগ্রিমেন্ট এইটা আমি এখনো পড়াইনি, এটা পরের চ্যাপ্টারে আমাদের নিচেই আসবে, এখনই মনে হয় আসবে, যে কোনো কন্ট্রাক্ট যখন ইনফ্লুয়েন্স হয় বাই সাম পার্টিস তখন সেটা ভয়েডেবল এগ্রিমেন্ট হয়। দি ইনফ্লুয়েন্স, আনডিউ ইনফ্লুয়েন্স, কোরশান, এটার নাম হলো কোরশান। কোরশান হলো বল প্রয়োগ, ক্ষমতা প্রয়োগ, ভয় দেখানো। আনডিউ ইনফ্লুয়েন্স, অনুচিত প্রভাব, প্রভাব খাটাইয়া, বলে না প্রভাব খাটিয়ে আমাকে এইটা নিয়ে নিয়েছে আমার কাছ থেকে। হ্যাঁ, কিছু লোক থাকতেই পারে সমাজে যারা আপনার উপরে প্রভাব খাটাতে পারে, যিনি কিছু বললে আপনার কোনো বলার সুযোগ নাই, এটা একটা প্রভাব। মারবে না আপনাকে, মারবে না, ধরবে না, কিন্তু মারার চেয়ে বেশি আপনি ছেড়ে দিতে বাধ্য হবেন,
এটাকে বলে আনডিউ ইনফ্লুয়েন্স। আর এটা হলো মারবে অথবা মারার ভয় দেখাবে, মারবে অথবা মারার ভয় দেখাবে। এর মাধ্যমে যদি কোনো সম্মতি আদায় করা হয়, সেই সম্মতিটা বাতিল। যখন প্রশ্ন হলো বাতিল যোগ্যতা মাঝখানে, এখন এর অবস্থাটা কি? অবস্থাটা হলো যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ইচ্ছা করলে এটাকে ভ্যালিডও করতে পারে, ইচ্ছা করলে ভয়েডও করতে পারে। যার কাছ থেকে ইনফ্লুয়েন্স আদায় করে, ইনফ্লুয়েন্স করে যার কাছ থেকে কোনো জিনিস আদায় করা হয়েছে, কেমন আদায় আপনি মাইনে নেন, যা হবার হয়ে গেছে, যা হবার হয়ে গেছে, আর কি করব? মেনে নিলেন, জীবনের সমস্যাটাকে মেনে নিলেন, যাক যা হবার হয়ে গেছে। সব খাটিয়ে যদি আপনাকে দিয়ে কোনো কাজ করায়, কোনো চুক্তি আবদ্ধ করে, তাহলে আপনি মেনেও নিতে পারেন। মেনে নিলে এটা ভ্যালিড চুক্তি হিসাবে গণ্য হবে, আর না মেনে নিলে চুক্তি হবে না, এটা বাতিল। কারণ এটা সায়টা সম্মতিটা ভয় দেখিয়ে অথবা ইনফ্লুয়েন্স করে করা হয়েছে। থাকে না কোনো লোকের উপরে কোনো লোকের ইনফ্লুয়েন্স থাকে। চাকরি দেওয়ার কথা বলে কত কিছু করা হয় না, অনেক কিছু করা হয়। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার যদি এরকমটা হয় যে আমি ভয় দেখিয়ে বা ভীতি প্রদর্শন করে আমি তাকে জোর করে কোনো একটা এগ্রিমেন্টে নিয়ে আসলাম, এবং সেটা সে একটা নির্দিষ্ট সময় পরে তার কোনো রিয়াকশন করলো না, এবং একটা নির্দিষ্ট সময় পরে যে যদি সে বলে যে না আমাকে ভয় দেখানো হয়েছে বা আমাকে জোর করা হয়েছে, সেক্ষেত্রে কি সে কোনো সমস্যার সম্মুখীন হবে কিনা, যে এতদিনে কেন আসেননি বা এতদিনে কেন এটা বলেননি? হ্যাঁ, এই কথাটা খুব ভ্যালিড, ভীষণ যুক্তিসঙ্গত একটা কথা, ভীষণ ইম্পর্টেন্ট। যে এই এগ্রিমেন্টটা তো ভয়েডেবল না, বাতিল যোগ্য। তার মানে এটা ভ্যালিড হয় নাই, ভয়েড হয় নাই। হাউ লং, কতদিন আপনি এরকম ঝুলে রাখবেন? এটার জন্য অবশ্যই একটা যুক্তিসঙ্গত সময় থাকবে, তার মধ্যে আপনি বলবেন যে আমার উপরে অনুচিত প্রভাব, এই আন্ডি ইনফ্লুয়েন্সের বাংলা হলো অনুচিত প্রভাব, আমার উপর অনুচিত প্রভাব করে কাজটা করা হয়েছে, কেমন বলবেন, বাস তাহলে চুক্তি বাতিল। অথবা আমাকে ভয় দেখিয়ে করা হয়েছে, তাও চুক্তি বাতিল। স্যার কিন্তু হাউ সেক্ষেত্রে লং? স্যার সেক্ষেত্রে কি এরকম নির্দিষ্ট কোনো টাইম ডিউরেশন আছে যে না, এখানে আইনে নাই, কিন্তু অবশ্যই অবশ্যই একটা যুক্তিসঙ্গত টাইম থাকবে। এখন সেই টাইমটা কি? স্যার যে হতে পারে আমারে একদিন, যে হতে পারে আমাকে 1 মাস। বলতেছি স্যার, যে আমাকে হুমকি দিয়ে কোনো ডকুমেন্টে সিগনেচার করাইতে পারবে, সে যে আমার আদালত পর্যন্ত যাইতে দেবে বা ওখান থেকে বের হওয়ার পরে যে আমি বাড়ি ফিরতে পারবো, কোনো গ্যারান্টি নেই। এখন ডিপেন্ড করছে আপনার উপরে কি জন্য, এই জন্য এটাকে মাঝখানে রাখা হয়েছে, আপনি কি করবেন। এখন আপনি যদি ভয় পেয়ে যান, তাহলে অ্যাকচুয়ালি আইনের আর কিছু বলার নাই। আমি আপনাকে ভয় দিলাম, আপনি ভয় পেয়ে বাড়ি দলিল করে দিলেন, এখানে আইনের কোনো কিছু করার নেই, আপনি ভয়টা মেনে নিলেন, আসলে কিছু করার থাকে না। এটা তো বাস্তবতা। আর বাংলাদেশের যদি আইনের যে আপনি শাসন স্যার, বা আইনের আর যে যদি ব্যবস্থা। আপনি আর যদি আপনি চান যে না, আইন আমার পক্ষে আছে, আমি ভয়ের বিষয়টা যদি আমি প্রকাশ করতে পারি, আপনাকে যে ভয় দেওয়া হয়েছে তার প্রমাণ হয়ে যাবে যে এই জিনিস আপনাকে দেওয়ার কারণটা কি। মনে করেন আপনি আদালতে যাইও সাহস পাচ্ছেন না কিছু বলার, না তো আদালতে যেও আপনি বলতে পারছেন না, তারপরেও তো যখন আদালত পর্যন্ত যেভাবে যায়, যদি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, প্রশ্ন তো আসবে এই বাড়িটার মালিক আপনি হলেন কি করে। বলবো যে উনি দলিল করে দিছে। কত টাকা? 10,000 টাকা, দলিল লেখা আছে 10,000। এরকম একটা বাড়ির দাম তো 5 কোটি টাকা, আপনি 10,000 টাকা দিয়ে নিলেন কি করে?
প্রশ্ন আসবে। এখন কথা হলো তারপরেও যিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার যদি কিছু বলার না থাকে, তার যদি সে যদি মুখ না খুলে, তাহলে এটা কার কি করার আছে? কেউ কিছু করার নেই। ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে অবশ্যই সেই সুযোগটা তার দিতে হবে, বলতে হবে। না হলে এখানে কোন পক্ষেরই, আদালত ইজ এ থার্ড পার্সন, আদালতের তো দায়িত্ব নাই, প্রয়োজন নাই যে আপনার বাড়ি উদ্ধার করে আপনাকে পৌঁছায় দিবে অযাচিত, দরকার নাই তো। উকিলেরও কোনো দরকার নাই আপনার পক্ষে একটা মামলা করে দেওয়া। আগে তো আপনার সমস্যাটা আপনাকে বলতে হবে না। সুতরাং এটা এটা মানে আইনে এই কথা কোনো গ্রহণযোগ্য হবে না যে আমি এই সাহসও পাইনি যে আদালতে যে বলবো। আর এখন যে ব্যক্তি নিচে সে মারা গেছে, এখন আপনি বলতে পারছেন। তবে এখানে একটা কথা থাকবে, ওই যে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে আপনাকে বলতে হবে। সেই যুক্তিসঙ্গত সময় কত, এইটা কোনো কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই। এটা একটা সুবিধাও একটা অসুবিধাও। এই যুক্তিসঙ্গত সময়টা কত, এটা ডিপেন্ড করবে ওই অবস্থার উপরে এবং এটা কোর্টের মর্জির উপরে। কোর্টের মর্জির উপরে কোন কোন মামলা 20 বছরে স্থগিত হয়ে আছে, 20 বছর পরে রায় হচ্ছে, এই রায় হচ্ছে, ফাঁসির রায় হচ্ছে, অমক হচ্ছে, তমক হচ্ছে, 20 বছরে স্থগিত। এখন প্রশ্ন হলো কেন ছিল? বলে যে ভাই এই 20 বছর তো বলার সুযোগই পাইনি। ওই যে আপনি যেরকম বললেন যে আমি যে আদালতে যাবো তো বলার সুযোগই পাইনি, এই আইনটাই তো অন্যরকম হয়েছিল, আজকে আমি সুযোগ পেয়েছি তাই বললাম। যদি এরকম সিচুয়েশন হয়, হ্যাঁ আপনি বলতে পারেন। আমার এক কলিগ আমার সাথে চাকরি করতে বেশ আগে, সে গ্রাজুয়েশন করে একটা চাকরির জন্য ইন্টারভিউ দিল। ইন্টারভিউ বোর্ডে তাকে বললো ব্যক্তিগত ভাবে দেখা করার জন্য সেই অফিসারের সাথে যিনি ইন্টারভিউ নিচ্ছেন। তো দেখা করলো, দেখা করে বললো তোমাকে আমি চাকরি দিতে পারি, তোমাকে আমি চাকরি দিতে পারি, কিন্তু শর্ত আছে। শর্ত কি? শর্ত হলো যে আমার এক স্বামী আছে, তাকে বিয়ে করতে হবে তোমার। এটা যদি করতে রাজি থাকো তাহলে তোমাকে আমি চাকরি দিতে পারি। তো ও আসলে বেকার ছিল, টাকা ছিল, তার টাকার দরকার, চাকরি দরকার, খুব নিডি অবস্থা। সে এই চাকরির চিন্তায় সে বিয়ে শাদী করছে। করার পরে তাকে পোস্টিং দিছে আমার আন্ডারে। আমি তখন মোংলায় চাকরি করি। মোংলায় মোংলায় আপনার নাম শুনে থাকবেন, খুলনা মোংলা বাগেরহাট ওখানে জি স্যার। মোংলা যে কোর্ট, সেই কোর্টে। জি স্যার। তো ওখানে আমি চাকরি, খুলনায় চাকরি করি, খুলনায় থাকি আর মোংলায় প্রতিদিন যাই। 45 কিলোমিটার রূপসা নদী পার হয়ে প্রতিদিন অফিসে যাই, অফিস করে খুলনায় চলে আসি। তো ওই ছেলেটাকে আমার আন্ডারে দেওয়া হয়েছে, দিয়ে ওর মনটা খুব খারাপ, কাজকর্ম করতে চায় না। আমি ডেকে বললাম কি তোমার মন খারাপ করে? এই ইয়াং ম্যান, অল্প বয়স, তুলনামূলক ভাবে আমার বয়স একটু বেশি তার থেকে। তো বললাম তুমি মন খারাপ কেন বলো তো, কাজ কাম করতে চাও না, চুপচাপ বসে থাকবো, কি যেন ভাবো। তখন সে আমাকে বললো এই ব্যাপার, আসলে স্যার আমার চাকরিতে হয়েছে এইভাবে, কিন্তু আমি পরবর্তীতে যে আমি যখন শ্বশুর বাড়ি গেলাম বা এরকম, এই বিষয়গুলি যখন আমার সামনে এই বিষয়গুলি যখন প্র্যাকটিক্যালি আমি ফেস করলাম, তখন আমার সমস্যা, আমি আসলে ভুল করেছি, আমি বুঝতেছি, আমি এটা চাই না। তো তুমি যে করে আসছো, চাকরি নিয়েছো, এখন কি করবা তুমি? তো বললো যে এটা আসলে আমার কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না, আমি এটা পছন্দ করতে পারছি না, কিন্তু স্যার আমার চাকরিটা তো দরকার ছিল। এখন একটা রিস্ক, আমি আসলে এই আত্মীয়তা আমি করবো না বা রাখবো না, এখন আমার চাকরি। তো বসে না থাকলে তো তোমার চাকরি থাকবে না, কারণ যে লোকের কথা তুমি বলছো এই লোক তো ডেঞ্জারাস, ভিন্ডিকটিভ, এ তো তোমাকে চাকরি খাই দিবে যে কোনো সময় চাকরি। আর উনি যদি চাকরি খায়
এইখানে চাকরি রাখার কোনো ক্ষমতা আমারও নাই, এখানকার যে প্রশাসন তারও নাই, কেউই পারবে না। ঢাকার থেকে সিগন্যাল দিবে তোমার চাকরি চলে যাবে। ও তখন বললো যে না, আমার অবস্থাটা স্যার এত খারাপ যে আপনি আপনাকে বুঝাতে পারবো না, সুতরাং আমার আর কিছু করার নাই। তো আমাকে বললো যে আপনি কি করে সাপোর্ট দিতে পারেন। আমি বলছি যে আমি একটু ট্রাই করতে পারি, দেখি। তো যাই হোক, সে ওই শ্বশুর বাড়ি যায় না, বা এরকম একটা ব্যাপার, দূরে দূরে থাকে। তো যায় না বিধায়ী হেড অফিস থেকে আমাকে ফোন করছে যে আপনার আন্ডারে যে একটা ছেলে আছে, এই ছেলেটা আর আগের কোম্পানি থেকে ক্লিয়ারেন্স নিয়ে আসে নাই। প্রথম আমাকে জানাবো। তা আমি তো ঘটনাটা বুঝে গেছি, আমি তো আগের থেকে জানি। তা আমি বললাম ওকে 1 সপ্তাহ ছুটি দিয়ে দিলাম। ছুটি দিয়ে বললাম তুমি আগের কোম্পানির থেকে ক্লিয়ারেন্স নিয়ে আসো। তো কি করলো, আগের কোম্পানিতে গেল, যাওয়ার পরে চিটাগং চট্টগ্রামে চাকরি করতো, চট্টগ্রামে যেয়ে সে একটা ক্লিয়ারেন্স নিয়ে আসছে, নিয়ে এসে আমাকে দিল। আমি ওই অফিসারকে পাঠা দিলাম। পাঠায় দিলে ওই অফিসার আমার উপর খেপে গেছে, তাই আপনি ওকালতি করতে আসছেন, আপনাকে কি আমি ক্লিয়ারেন্স আনার জন্য বলেছি ওকে? আমি বললাম না স্যার, ও যেহেতু ক্লিয়ারেন্স নাই ওর, তাই ও ক্লিয়ারেন্স সাবমিট করেছে, এখন ওকে ছুটি দিলেন কেন? বলছে ওর ছুটি চেয়েছে, তো ছুটি চাইলে তো মানুষ তো ছুটি পেতেই পারে, তার আইনের মধ্যে ছুটি তো পাইতেই পারে। আমি তো সমস্যাটা বুঝে গেছি, কিন্তু কিছু বলতে পারছে না উনি আমাকে সরাসরি বলতে পারছেন। এক পর্যায়ে যাই হোক, ওইটা সে যখন জমা দিয়েছে তখন বলছে না, এই সার্টিফিকেটটা ফলস, ওখানে লেনদেনের তোর সমস্যা আছে, এই ফলস সার্টিফিকেট আছে, সুতরাং ও চাকরি থাকবে না। ওকে আমার সাথে যোগাযোগ করতে বলেন, না হলে ও চাকরি থাকবে না। যাই হোক, শেষ পর্যন্ত ওকে আর কোনো, আমি কয়েকটা চেষ্টা করেছিলাম কিন্তু আর রাখতে পারিনি, তার চাকরি চলে গেল। কেমন চলেই গেল। এখন একটা আনডিউ ইনফ্লুয়েন্স, বিবাহ এটা একটা চুক্তি, বিবাহ একটা চুক্তি, এটা সাধারণ একটা চুক্তি না। এই চুক্তির কতগুলি কন্ডিশন আছে, কতগুলি বিষয় আছে। এটা চূড়ান্ত বিশ্বাস যতগুলি, তার ভিতরে এটা একটা। ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট, যে কন্ট্রাক্ট যেটাকে বলা হয় চূড়ান্ত বিশ্বাসের চুক্তি। ইন্স্যুরেন্স কন্ট্রাক্টের ভিতরে কোনো মিথ্যা জানা শোনা কোন রকম এরিয়া থাকতে পারবে না। যে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে দিবে, আপনার কি ডায়াবেটিক্স আছে, এটা পার্সোনাল ইন্স্যুরেন্সের কথা বলছি, আপনি লিখলেন ডায়াবেটিক্স নাই, আসলে তো আছে। কারণ ডায়াবেটিক্স আছে ঠিক দিলে আপনার প্রিমিয়াম বেড়ে যাবে অনেক। বয়স 50 হলে ইন্স্যুরেন্স প্রিমিয়াম অনেক, বয়স 30 হলে ইন্স্যুরেন্স প্রিমিয়াম কম। কারণ বয়স 30 হলে করোনা ভাইরাসে মারা যাওয়ার সম্ভাবনা একটু কম, 50 হলে বেশি, সুতরাং ইন্স্যুরেন্স প্রিমিয়াম বেশি। তো এগুলি চূড়ান্ত বিশ্বাসের চুক্তি, ডাইরেক্টর অফ এ কোম্পানি এরকম। ঠিক বিবাহ চুক্তি চূড়ান্ত বিশ্বাসের একটা চুক্তি। দুই পক্ষ চূড়ান্ত ভাবে তাদের সমস্ত ইন্টারনাল বিষয় যেগুলি বিশ্বাসের অবিশ্বাসের ব্যাপার, সেগুলো সত্য বলবে, সেগুলো সত্য প্রকাশ করবে। দুই পক্ষের স্বাধীন সম্মতি থাকতে হবে, কোনো ইনফ্লুয়েন্সও থাকতে পারবে না, শান্ত প্রশ্নই ওঠে না, ইভেন কোনো অ্যাম্বিগুইটিও থাকতে পারবে না, কোনো বোঝাপড়ার কোনো দূরত্ব থাকতে পারবে না। দরকার হলে আগে বুঝেন, কারণ ইট ইজ এ কনজুগাল রিলেশনশিপ। এটা একটা বিরাট সমস্যা যদি পরবর্তীতে কোনো একটা প্রবলেম হয়। ছেলের একটা অসুখ আছে, বড় রকমের অসুখ আছে, হ্যাঁ, এখন এটা যদি গোপন রেখে বিয়ে করে, পরবর্তীতে বউ যখন আসবে তখন তো জানবে যে এরকম একটা অসুখ। তখন এই যে যেটা মিথ্যার আশ্রয় নিল, এটা একটা সমস্যা। এটা মিথ্যা অপ্রকাশের জন্য এই চুক্তিটা বাতিলযোগ্য। সুতরাং ইনফ্লুয়েন্সার এক্সাম্পল দিতে যে এত কথা বললাম আর কি, এরকম ইনফ্লুয়েন্স হয়, বল প্রয়োগ হতে পারে। এখন কথা হলো, আমার সেই যে স্টাফ যার কথা বলছিলাম,
সেইটা প্রকাশ করবে যে আমার উপরে ইনফ্লুয়েন্স করা হয়েছে, সেটা কত দিনে। এখন সে যদি বিয়ে শাদী করলো, ঘর সংসার করলো, ছেলে মেয়ে হলো, নাতিপুতি হলো, নাতি নাতনি হওয়ার পরে যদি বলে আমার উপরে ইনফ্লুয়েন্স করা হয়েছে, এটা কি গ্রহণযোগ্য হবে? না স্যার। সুতরাং এটা জাস্ট একটা ফান করার জন্য বলছি, এটা গ্রহণযোগ্য না। এটা নির্ধারিত অবশ্যই আপনাকে বিফোর, এই যে বিবাহের সাথে যদি হয়, আপনাকে আগে ভাগে বলে দিতে হবে যে এরকম আমি ব্যাপারটা জেনেছি, সুতরাং এরকম। কিন্তু কিন্তু আপনি যদি মেনে নেন, আমার সেই স্টাফ যদি মেনে নিত, তো কোনো সমস্যা ছিল না। ইট ইজ এ ভ্যালিড কন্ট্রাক্ট। তারা যদি তাদের সেই সংসার করতো, তাহলে তো এটা একটা চুক্তি, সমস্যা ছিল না। আইন তাদেরকে সাপোর্ট দিত, স্বামী স্ত্রী হিসাবে তারা থাকতে পারত। কিন্তু সে শুরুতেই বলে দিছে যে আমি এটা মানি না। তো একটা নির্ধারিত। তবে এই যে একটা কোশ্চেন যে আপনারা অ্যারাইজ করেছেন যে আমি বলার সুযোগ পাইনি, এরকম এরকম সিচুয়েশন যদি হয়, সেটা যদি কোর্টে প্রমাণ করতে পারেন, তাহলেও এইসব কোশ্চেন তুলতে পারেন। কিন্তু নাতিপুতি হওয়ার আগে করতে হবে এগুলি। কেমন? সামনের দিকে যান। তাহলে এইসবের মাধ্যমে যদি কোনো চুক্তি করা হয়, তাহলে এটা অ্যাভয়েডেবল, বাতিল যোগ্য। ইচ্ছা করলে আপনি এটাকে ভ্যালিড করতে পারেন, ইচ্ছা করলে আপনি এটাকে অ্যাভয়েড করতে পারেন। এই কথাটা আবারও আসবে, পুরো বিষয়টা আরো নিচে আবারও আসবে ইনশাআল্লাহ। আনএনফোর্সেবল এগ্রিমেন্ট। স্যার ওই গল্পটা শেষের অংশ কি হইল? হ্যাঁ? উনি কি এখন ওনার সঙ্গে আছে? না না, উনি ওনার সঙ্গে কিভাবে থাকবে? সে তো চাকরি ছেড়ে দিতেও রাজি হয়েছে যে ঠিক আছে। এখন ও তো শুধু, ওর তো খালি একটা কাজ করলেই হয়ে যেত। এত শুটিং ছাটার দরখাস্ত, ক্লিয়ারেন্স তো কোনো প্রয়োজন ছিল না। সে খালি শ্বশুর বাড়ি বেড়াতে গেলেই তার মিটে যায় ঝামেলা। আর ওই শ্বশুর বাড়ি থেকে যেহেতু জানানো হয়েছে যে সে জামাই আসে না বা এরকম, তখনই তো সমস্যাটা। তো যখন সে যদি খালি বেড়াতে যায় তাহলেই তো হয়ে যায়, কিছু বলারও দরকার হয় না। অথবা বললেও যে ঠিক আছে আমি বেড়াইতে যাবো, তো ঝামেলা মিটে যায়। কিন্তু সে সেটা তো করবে না, সে সেই রাস্তায় গেল না, সে সে রাস্তায় হাঁটলো না। এরকম তো আপনাদের জীবনে এরকম ঘটনা ঘটে যেতে পারে, সাবধান। জি স্যার অবশ্যই। কথা আছে না, লুক বিফোর ইউ লিভ। হ্যাঁ, আপনি কোথায় লাভ দিচ্ছেন, কোথায় জ্যাম দিচ্ছেন, এটা সবার জন্য প্রযোজ্য। সবার জন্য, বোধ ছেলে মেয়ে তাদের সবার জন্য প্রযোজ্য। আপনি যখন কোনো কন্ট্রাক্ট বা এগ্রিমেন্টে অন্তর্ভুক্ত হবেন, আপনি তাকাবেন, খেয়াল করবেন, ম্যারিটস ডিমেরিটসটা দেখবেন, দেন আপনি ডিসিশন নেবেন। তাহলে আশা করা যায় কোনো ঝোঁকের বশবর্তী হইয়া, ইমোশনের বশবর্তী হয়ে যখন কোনো কাজ করা হয়, তখনই হলো এইসব সমস্যাগুলি সৃষ্টি হয়। যখন খুব ক্ষুধা পেটে, হ্যাঁ ক্ষুধা পেটে, তখন চুক্তি একরকম, আর যখন খিদা মিটে যায় তখন চুক্তি আর একরকম। হ্যাঁ, কেমন? সুতরাং আপনাকে ভেবে চিন্তে কাজ করতে হবে। আনএনফোর্সেবল এগ্রিমেন্ট, অবলবৎযোগ্য। আর এটা হলো অ্যাভয়েডেবল। এই অ্যাভয়েডেবলকে, এটাকে কিন্তু আরেকটা শব্দ ভয়েডেবল বলা হয়। এই ভয়েডেবল মানে বাতিলযোগ্য, আর অ্যাভয়েডেবলও একই কথা, বাতিলযোগ্য, যেটাকে অ্যাভয়েড করা যায়। ইচ্ছা করলে আপনি অ্যাভয়েড করতে পারেন। আবার ভয়েডেবল মানে যেটাকে আপনি বাতিল করতে পারেন। সুতরাং কোনো কোনো সময় ভয়েডেবলও থাকতে পারে, অ্যাভয়েডেবলও থাকতে পারে, সেম মিনিং। আনএনফোর্সেবল এগ্রিমেন্ট, অবলবৎযোগ্য চুক্তি, যেটা বলবৎ করা যায় না। কিসের জন্য? কিছু ফর্মালিটিজের জন্য,
চুক্তিতে কিছু ফর্মালিটিস থাকে, সেই ফর্মালিটিস গুলি যদি ফুলফিল না হয় তাহলে চুক্তি বলবৎ করা যায় না। কি ফর্মালিটিস? যে চুক্তি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, যদি রেজিস্ট্রেশন না হয়, যে চুক্তিতে স্ট্যাম্প ডিউটি দেওয়ার কথা সেটা যদি না দেন, আপনি জানেন ইনকাম ট্যাক্সে আপিল করতে হলে সে একটা 1000 টাকা ট্রাইব্যুনালে 1000 টাকা ফি জমা দিয়ে আপিল করতে হয়। আপনি আপিল করেছেন, 1000 টাকা চালানটা দেন নাই, কি হবে? গ্রহণযোগ্য হবে? হবে না। কমিশনার আপিল করতে গেলে আপিল ফি জমা দিতে হয়, তাহলে আপিল ফি দিলেন না, 500 টাকা দিলেন না, এটা গ্রহণযোগ্য হবে? হবে না। সুতরাং এই জাতীয় ফর্মালিটিস এর অভাবে এটাকে টেকনিক্যাল ডিফেক্ট বলা হয়। এই টেকনিক্যাল ডিফেক্টের জন্য চুক্তি বলবৎ করা যায় না, এই জন্য এটাকে আনএনফোর্সেবল কন্ট্রাক্ট বলা হয়, অবলবৎযোগ্য চুক্তি। ইললিগাল এগ্রিমেন্ট, ইললিগাল মানে অবৈধ, ভ্যালিডিটি নাই যেটা, হ্যাঁ ভ্যালিড না, ইনভ্যালিড, অবৈধ, এই চুক্তির চুক্তি না। যেমন চিটিং, চিটিং চিটিং করা, যে কোনো চুক্তিতে যদি আপনি চিট করেন, প্রতারণা করেন, ঠকান, তাহলে ওই চুক্তি বাতিল। কেমন? মিথ্যা কথা বলে লিখলেন, আপনার নাম লিখে ভিজিটিং কার্ড লিখলেন সিএ কমপ্লিট, একজনের লিখছে আমার সামনে সিএ কমপ্লিট। কেমন? সিএ কমপ্লিট মানে কি? ভিজিটিং কার্ডে লিখছে সিএ কমপ্লিট, বলছি আপনি এসিএ না, এফসিএ না, সিএ কমপ্লিট হলে সিএ কমপ্লিট হলে তো হয় সিএ হলে এফসিএ হবে, আপনি সিএ কমপ্লিট হলো কি করবেন? বলে সিএ কোর্স কমপ্লিট। এইটা কোর্স কথাটা আমি লিখিনি, সিএ কমপ্লিট লিখছি, ভালো লিখছেন। তারপরে লিখছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডাইরেক্টর, শ্বশুর বাড়িতে বললেন আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডাইরেক্টর, তো বলো জামাই ভালো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডাইরেক্টর মানে আর একটা পোস্ট পার হইলেই ম্যানেজিং ডাইরেক্টর হয়ে যাবে। পরে খোঁজ খবর নিয়ে জানা গেল ম্যানেজিং ডাইরেক্টরের অ্যাসিস্ট্যান্ট মানে পিয়ন, ম্যানেজিং ডাইরেক্টরের অ্যাসিস্ট্যান্ট মানে পিয়ন। আচ্ছা কিছু বলতে লিডার মিউট করে দেন। ভাই আমি তো দেখতে পাচ্ছি না, একটু মিউট থাকেন দয়া করে, তারপরে গান বাজনা পরে করেন। তাহলে ইললিগাল এগ্রিমেন্ট, হ্যাঁ, চিটিং, রবারি, মার্ডার, এই জাতীয় বিষয় নিয়ে কোনো চুক্তি, ফ্রডও আছে, ফ্রডও দিতে পারেন, ফ্রড, প্রতারণা, এই জাতীয় কোনো চুক্তি বাতিল, এটি ইললিগাল, চুক্তি হবে না। তারপরে বাতিল চুক্তি কত প্রকার দেখছেন, কোনটা ভয়েড, কোনটা ভয়েডেবল, কোনটা আনএনফোর্সেবল, কোনটা ইললিগাল, এরকম। হ্যাঁ, এগুলি তো টার্মস গুলি একটু মাথায় রেখেন, কঠিন কিছু না, আমি তো মনে করি না যে এগুলি কঠিন। তারপর একটু দেখে নিই ক্যাপাসিটি টু এ কন্ট্রাক্ট। এবার আবার আমরা
চলে যাই ওই যে এসেনশিয়াল এলিমেন্টস এর একটা এলিমেন্টস ক্যাপাসিটি টু এ কন্ট্রাক্ট, চুক্তির সম্পাদনের যোগ্যতা। ক্যাপাসিটি হলো যোগ্যতা, চুক্তি সম্পাদনের যোগ্যতা। আপনাদের ইনফরমেশনের জন্য বলি, ফর ইউর ইনফরমেশন, অ্যাকচুয়ালি আমি কোভিড এফেক্টেড পেশেন্ট। আমার করোনা হয়েছিল, আমার পুরো ফ্যামিলি সবাই করোনা আক্রান্ত ছিলাম। এই কোভিড এফেকশনের পরে আলহামদুলিল্লাহ আমি তো সুস্থ, আল্লাহ বানিয়েছেন, সুস্থ হয়েছি, কিন্তু খুব উইকনেস, দুর্বল লাগে। আমি আপনাদের সাথে আমি যখন ফিজিক্যালি ক্লাস করতাম, 2-3টা ক্লাস কর্পোরেট ল পড়াতাম, বিজনেস ল পড়াতাম, কোনো সময় আমি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংও পড়িয়েছি, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টস এক সময় পড়িয়েছি, বিভিন্ন সাবজেক্ট পড়াতাম। এবং স্টেজে দাঁড়াইয়া চেয়ার থাকতো, স্টেজে দাঁড়াইয়া 2টা ক্লাস একটা না ডাবল ক্লাস একবারে নিতাম, আমার কোনো স্ট্রেস ফিল করতাম না। এই কোভিড এর পরে এত উইক লাগে যে চেয়ার টেবিলে বসে পড়াতে আমার খুব কষ্ট হয়। চেয়ার টেবিলে বসেও যে পড়াবো সেটাও আমার কাছে উইক লাগে, ভালো লাগে না। এই জন্য আমি সাধারণত একটু হেলান দিয়ে এই বিছানায় বসে আপনাদের পড়াই আর কি। এটা আমি খুব আরাম পাই না আর কি, যদিও কারণ পড়ানোর যেটা ধাঁচ সেটা স্টাইলটা আমার আসে না। তো তারপরেও আপনাদের ক্লাসটা হোক আমি চাই। তো খুব উইক লাগে। হ্যাঁ, আর এটার জন্য দোয়া করে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আসেন, সুস্থতা লাভ করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থ করেছেন, কিন্তু ফিজিক্যাল উইকনেসটা এখানে কিছুটা রয়ে গেছে। স্যার ইনশাআল্লাহ ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দোয়া করেন। আপনারা এখানে কয়জন? 67 স্টুডেন্টস, 60 জন যদি আমার জন্য দোয়া করেন, আল্লাহ আমাকে আপনাদের দোয়ায় মাফ করে দিতে পারেন, সুস্থ করতে পারেন ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার, দ্রুত সুস্থ হয়ে যাবেন স্যার। আলহামদুলিল্লাহ। স্যার আপনার কি অনেকদিন হয়েছে যে মানে কোভিড হয়েছে দেখি অনেকদিন, লম্বা সময়, 1 মাস 2 মাস নাকি আরো কম স্যার? হ্যাঁ, আপনার যে কোভিড হয়েছিল তো থেকে 1 মাস সময় হয়েছে নাকি আরো বেশি হ্যাঁ। সময় হয়েছে? আমার একটু টাইম লম্বা লেগেছে, আমার অ্যারাউন্ড 1 মাস লেগেছে নেগেটিভ হতে। আমি মাঝখানে টেস্ট করিয়েছিলাম একবার, 16-17 দিনে টেস্ট করিয়েছিলাম, কিন্তু ওটা নেগেটিভ আসেনি, তখনও দেখি পজিটিভ, তখন আরো টেনশনে, এমনি তো টেনশন, কোভিড এর টেনশন। তো 15-16 দিন পর একটা ইয়া থাকে যে বোধহয় দেখি গেল কিনা, তো 15-16 দিন পর আবারও টেস্ট করলাম, আবারও পজিটিভ, তখন আরো মানসিক ভাবে। আর ওই কয়দিন তো ঘুম হয়নি, একদম টোটালি রাত্রে ঘুম হতো না, টেনশন যে কোন সময় শ্বাসকষ্ট শুরু হয়, কোন সময় অক্সিজেন লেভেল নেমে যায়, যেহেতু একটু বয়স হয়েছে। তারপরে এইসব চিন্তা, অক্সিজেন মাপতে সাহস পেতাম না, মাপলে যদি এটা স্যাচুরেশন লেভেল কম দেখায়। আর দ্বিতীয় হলো আমার হেল্পিং হ্যান্ড ছেলে মেয়েরা, ওরা ছোট, এরা যে আমাকে কোনো জায়গায় নিবে। আর এমন একটা সময় হয়েছিল যে তখন আমরা টিভিতে খবর দেখতাম যে কোনো হসপিটাল খালি নাই, এটা নাই ওটা নাই, এইসব আরো বেশি এটা স্ট্রেস হতো। যাই হোক, এই জন্যই স্যার আপনি একটু উইক বেশি, মানে লং টাইম ছিলেন যে। স্যার ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমি বাসায় ট্রিটমেন্ট নিয়েছি, হসপিটালে যে নাই। আচ্ছা, তো আমরা একটু সামনে এই জন্য যে আপনারা বলতে পারেন যে স্যার খাটের হেলান দিয়ে দিয়ে পড়াচ্ছেন, তো আসলে এটা আসলে আমার উইকনেসের জন্য আর কি, একটা ডিসক্লোজার দিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে স্যার। তো ক্যাপাসিটি মানে কি? চুক্তি সম্পাদনের যোগ্যতা বলতে বোঝায় যে মাইনর নাবালক চুক্তি সম্পাদনের অযোগ্য। These are the person incapacitated. Following persons are incapacitated to enter into a contract. এই 3 শ্রেণীর লোক চুক্তি সম্পাদন করতে পারে না। কি কি? সেটা হলো মাইনর, নাবালক, আনসাউন্ড মাইন্ড, মস্তিষ্ক বিকৃত ব্যক্তি,
যে মেন্টালি ডিসঅর্ডার্ড। আর একটা হলো ডিসকোয়ালিফাইড পারসন বাই এনি ল, আইনের দ্বারা ডিসকোয়ালিফাইড পারসন। আইন যদি কোনো ব্যক্তিকে চুক্তি সম্পাদনের জন্য ডিসকোয়ালিফাই করে, সেটা ওই আইনের সাথে রিলেটেড। যেমন কোনো ব্যক্তি যদি দেউলিয়া হয়ে যায়, ব্যাংকরাপ্ট হয়, তাহলে সে ব্যাংক লোন নিতে পারে না। যদি কোনো ব্যক্তি ঋণ খিলাফি হয়, ক্লাসিফাইড লোন যদি তার নামে থাকে, তাহলে সে লোন নিতে পারে না, লোন চুক্তি সম্পাদন করার অযোগ্য। এরকম এক এক আইনে এক এক রকমের ব্যক্তি তার কথা বলা আছে যে এই লোকগুলি এই কাজটা করতে পারবে, সেটা দ্যাট মিন্স কি হচ্ছে স্যার, অন্য যে কোনো কন্ট্রাক্টে হচ্ছে ও হচ্ছে এন্টার করতে পারবে, লাইক জাস্ট হচ্ছে লোন অথবা হচ্ছে জাস্ট লোনটাই হচ্ছে নিতে পারবে না, তাই তো? যদি হচ্ছে লোন ডিফল্টার হয়, অন্য যে কোনো কন্ট্রাক্টে হচ্ছে এন্টার করতে পারবে। লোন ডিফল্টার হলে অনেক কিছুই করতে পারবে না, এরকমও আছে। জি জি, ডিফল্টার হলে লোন নিতে পারবে না, ঠিক আছে, সে ইলেকশন করতে পারবে না। বাংলাদেশে সে মেম্বার পর্যায়ের পর্যন্ত ইলেকশন করতে পারবে না, একেবারে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে নিচ পর্যন্ত কোথাও ইলেকশন করতে পারবে না, ডিসকোয়ালিফাইড। এরকম আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। কোন আইনে যদি কোনো ব্যক্তিকে, সে একটা কোম্পানির মেমোরেন্ডামে লিখলেন যে 10টা শেয়ার না থাকলে ডাইরেক্টর হওয়া যাবে না, তো ডাইরেক্টর হওয়া তো একটা চুক্তি, আপনি একটা কোম্পানির ডাইরেক্টর হবেন, একটা চুক্তি। কিন্তু আপনার 100টা শেয়ার নাই, আপনি কিন্তু মাইনর না, আপনি মেজর, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানুষ, আপনি সুস্থ মস্তিষ্ক, তারপরে আপনি একটা কোম্পানির ডাইরেক্টর হতে পারতেছেন না। কেন হতে পারছেন না? ডাইরেক্টর ইজ এ কন্ট্রাক্ট বিটুইন দ্য কোম্পানিজ এন্ড দ্য ডাইরেক্টর। হতে পারছেন না কেন? ডাইরেক্টর হইতে হলে একটা মিনিমাম শেয়ার থাকা লাগবে ওই কোম্পানির, সে শেয়ার আপনার নাই। এইটা একটা আলাদা অযোগ্যতা। শুধু তা না, এরকম অনেক কিছু অনেক জায়গায় থাকতে পারে যে এই না হলে এই চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারবে না। এরকম থাকে না যে অমুক জেলার লোক না হইলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে না, এটা তো বাড়িও একটা ইম্পর্টেন্ট। সেই জেলার লোক না হলে আপনি কি করবেন? আপনি করতে পারেন সেই জেলায়, যে জেলায় আপনার দরকার, যে জেলার কোটার চাকরি, সেই জেলায় আপনি একটা ঘর, একটা জায়গা কিনলেন 2 কাঠা 5 কাঠা কিনে আপনার জায়গা, আপনি ওখানে একটা ছোট ঘর উঠাইলেন। ঘর উঠাই ওই এলাকার লোকজনের সাথে দুটো পরিচয় টরিচয় হইতে হবে, নাহলে তো কেউ তো সাক্ষী দিবেন আপনার পক্ষে। আপনি ওই জায়গায় যে একটা ঘর উঠাইয়া ওই জায়গার মানুষ হিসেবে কয়েকদিনের মধ্যে মোটামুটি পরিচিত হয়ে গেলেন। এইবার ওই কোটার আন্ডারে আপনি কিছু একটা চাইলেন। সেই ক্ষেত্রে স্থায়ী ভোটার বা ঠিকানা যদি স্থায়ী না হয়, তাহলে কি সে এই সুবিধা নিতে পারবে আপনি যেটা বলছেন? এটা একটা জাস্ট আপনাদের সাথে ল পড়াচ্ছি, তো ল তো নিরস একটা সাবজেক্ট, বলছে কথার কথা যে আপনি এই জেলার মানুষ না হলে এই করতে পারবেন না। আসলে এটা চুক্তির বিষয় না, মানে ডিসকোয়ালিফাই বিভিন্ন ওয়েতে করা যায়। তবে এই কথা ঠিক, আপনি যেটা বলছেন তারই একটু উত্তর দেই। সেটা হলো আপনি ভোটার হবেন, ভোটার হলে কিন্তু কোন চাকরি আছে, কোন কাজ আছে, এটা ভোটারের সাথে সম্পর্ক নাই। যেমন আজকের নিউজেই আসছে বোধহয় যে 18 জন পুলিশ তারা অন্য জায়গার বাসিন্দা হিসাবে চাকরি নিয়েছে, অন্য জেলার নাম দিয়ে। এখন পুলিশের চাকরি হয় কত বছর বয়সে বলেন তো দেখি? পুলিশ কনস্টেবল কত বছর বয়সে? 18 বছর থেকে 21 বছরের মাঝে। 18 বছর, মিনিমাম 18 বছর। অনেকের ভোটার লিস্ট নাও হইতে পারে, ভোটার লিস্ট তো সবসময় হয়ও না, ভোটার লিস্ট নাও হইতে পারে। 18 বছর বয়স হতেই পারে, 18-19 বছর হয় নাই, তাও হতে পারে। এখন আপনি যদি করতে চান কত রকমের করতে পারেন। মানুষ সাক্ষী দিল যে হ্যাঁ আমাদের এলাকার ভাতিজা, সমস্যা কি? এখন একটা পুলিশ ভেরিফিকেশন হয়, পুলিশ ভেরিফিকেশন রিপোর্টে যদি পজিটিভ হয় তাহলে আপনি হয়ে গেলেন, বেঁচে গেলেন, এরপরে তার কোনো সমস্যা নাই। কেমন? এখন আমি এক সময় চাকরি করতাম এক স্যারের আন্ডারে। সেই স্যার হচ্ছে
বিএনপির বড় নেতা। এখন আমার বাড়ি যেখানে, সেইটার কথা বললে উনি আমার উপরে আমার চাকরিও দিবে না, আমার চাকরি থেকে উনি আউট করে দিবে। হ্যাঁ, সাংঘাতিক একেবারে। এখন আমি আমার একটা জায়গার কথা বলছি যে তো আমি এটা জেনেছি যে উনি এরকম, তো এখন আবেদন লিখবো কিভাবে লিখবো? তা বলছে আপনার বাড়ি কোথায়? আমাদের চাকরি তো আর সরকারি চাকরি না, প্রাইভেট জব, একটা ঠিকানা দিলেই হয়। যেমন আমরা ঠিকানা দিই, ঢাকার একটা ঠিকানা দিই। আসলে কি আমরা ঢাকার? হ্যাঁ, আমরা তো কত জায়গার মানুষ, ঠিকানা দিই ঢাকা। এখন আর সেই গ্রামের ঠিকানা বলিও না, এত বছর এখানে আমরা। যে ঢাকায় যাদের ঠিকানা দেওয়া হয় এরা কয়জন ঢাকার, তাই না? ভাইয়ের কাছে আসছে, উঠছে, সে ঠিকানা সে ইউজ করছে। কেউ কি আর অত হিসাব নিকাশ করে দেখে যে আসলে তার ঢাকার লোক কিনা? সে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা দুইটাই ভাইয়ের বাড়ি, ভাইয়ের বাসার অ্যাড্রেস দিয়ে দিল, কি করবো? তো যাই হোক, আমি যে স্যারের আন্ডারে চাকরি করি, উনি যেহেতু তোর অন্যরকম, তা আমার জিজ্ঞাসা করছে তোমার বাড়ি কই? তা বলছে আমার বাড়ি খুলনা। খুলনা যেহেতু আমি একসময় চাকরি করেছি, অনেক দিন থেকেছি, অনেক ঠিকানাই তো আমার ওখানে বাসা বাড়ি ছিল, ভাড়া ছিলাম আমি। আমি খুলনা বললাম। তো খুলনা বললে তো আর বিএনপিও বোঝায় না, আওয়ামী লীগও বোঝায় না, কিছুই বোঝায় না, সুতরাং কোনো সমস্যা নেই। সুতরাং এইসব বিষয়গুলি আমার সাথে কোনো কিছু ছিল না, জাস্ট টেকনিক্যালি আমি অ্যাভয়েড করেছি। তো একটা কথা হলো যে কোনো আইন যদি কোনো জাতীয় লোককে ডিসকোয়ালিফাই করে, তাও তিনি চুক্তি সম্পাদনের অযোগ্য হবেন। যেমন আমি ফর এক্সাম্পল ভ্যালিড কয়েকটা এক্সাম্পল যেগুলো দিয়েছি, যেমন যে ঋণ খেলাপি, হ্যাঁ, লোন ডিফল্টার যদি হন, তাহলে অনেক চুক্তি আপনি করতে পারবেন না। আগেই দেখা হয় সে কোনো ব্যাংকের ডাইরেক্টর যদি হতে চান, কোনো ব্যাংকের, তাহলে আপনাকে অবশ্যই ঋণ খেলাপি থাকতে পারবেন না। ঋণ খেলাপি থাকলে কোনো ব্যাংকের ডাইরেক্টর, কোনো ইন্স্যুরেন্সের ডাইরেক্টর আপনি হতে পারবেন না। তাহলে এখন এরকম বিভিন্ন আইনে বিভিন্ন রকমের কন্ডিশন থাকতে পারে। জাস্ট একটা এক্সাম্পল, একজন হলো নাবালক, একজন হলো মস্তিষ্ক বিকৃতি, আর একজন হলো কোনো আইন দ্বারা নির্ধারিত কোনো ব্যক্তি যিনি চুক্তি সম্পাদনের অযোগ্য বলে ঘোষিত। এই জাতীয় মানুষগুলি চুক্তি সম্পাদন করতে পারে না, তারা ইনক্যাপাসিটেড। এখন আমি যে বললাম মাইনর চুক্তি সম্পাদন করতে পারে না, তো মাইনরের যদি কিছু না থাকে, কেউ না থাকে, তো সে খাবে কি, যাবেই বা কিভাবে, থাকবেই বা কোথায়, আর করবেই বা কি? তো ওকে তো একবারে বাড়ি বসে থাকা লাগবে, বাড়িও তো থাকবে না, বাড়ি বা পাবে কোথায়? সে অনেক কিছুই করতে পারবে না। সুতরাং মাইনরের জন্য একটা স্পেশাল রুল দরকার। সাধারণ দৃষ্টিতে জেনারেলি মাইনরস চুক্তি সম্পাদনের অযোগ্য, কিন্তু সেটার কিছু এক্সেপশন আছে। সব ক্ষেত্রে অযোগ্য না, মাইনরও চুক্তি করতে পারে। তাহলে শুধু দোকানে কিছু কিছু কিনতেই যেতে পারবে না, কোনো কিছু কেনাকাটা করা অত চুক্তি, তাই না? আপনারা দেখেন না কোনো দোকানে মাইনর ছোট একটা বাচ্চা কেনা বেচা করছে, তার থেকে তো আমরা কিনে নিয়ে আসি। মাইনরের চুক্তি খালি বাতিল না, বাতিল দুই প্রকার। হ্যাঁ, আমি বোধহয় আগের ক্লাসে বলেছিলাম, শুরুতেই বাতিল। মাইনরের সাথে যদি কোনো লেনদেন করেন সেটা বাতিল, এবং শুরু থেকে বাতিল। এবং সেই বাতিলটা এমন, আপনি যদি মাইনরকে কিছু দিয়ে থাকেন ওইটা ফেরতও চাইতে পারবেন না। মাইনরের কাছ থেকে জমি কেনার জন্য 10 লাখ টাকা দিলেন, মাইনর জমি দলিল করে না দিয়ে বললো আমি মাইনর, কিন্তু জমিও পাবেন না, টাকাও পাবেন না, এরকম বাতিল। এবার মাইনরের বিষয়ে কিছু রুলস আইন। মাইনরের এগ্রিমেন্ট ভয়েড, মাইনরের সাথে চুক্তি বাতিল, সাধারণ কথা এটা। কিন্তু মাইনরের নেসেসিটি,
নেসেসিটির জন্য যে লাইবিলিটি এটা ভ্যালিড। আপনি যদি প্রমাণ করতে পারেন যে এটা মাইনরের নেসেসিটি, শব্দটা হলো নেসেসিটি টু মাইনর, মাইনরের দরকার, এই জন্য একটা কথা বলে না, নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন আইন মানে না। মাইনরের যদি নেসেসিটি হয় তাহলে এই আইন কার্যকরী হবে না যে চুক্তি বাতিল। মাইনরের নেসেসিটি চুক্তি ভ্যালিড। আচ্ছা, নেসেসিটি চুক্তি বলতে স্যার? মাইনর বাড়ি ভাড়া থাকবে, তার টাকা লাগবে, জি। ভ্যালিড। ও আচ্ছা, মাইনরের দরকার হলে তখন হচ্ছে ভ্যালিড হবে। মাইনর চাল কিনতে গেছে বাজারে, বলে তোর কাছে চাল বিক্রি করবো না, তুই গোলাপান মানুষ, বলে যে ভাই না বিক্রি করলে আমি খাবো, এটা আমার প্রয়োজন, ভ্যালিড। মাইনর জমি বিক্রি করবে, মাইনরের জমি বিক্রির আগে বললাম জমিও পাবেন না টাকাও পাবেন না, এবার উল্টা মাইনর তার নেসেসিটির জন্য জমি বিক্রি করবে, ভ্যালিড। তার পড়ালেখার খরচের জন্য তার জমি বিক্রি করতে হবে, তার খাওয়ার খরচের জন্য জমি বিক্রি করতে হবে, তাহলে ভ্যালিড। ওই চুক্তিতে নেসেসিটি কথাটা উল্লেখ থাকতে হবে এবং আসলে তার রিয়েলি নেসেসিটি হতে হবে, সাক্ষ্য থাকতে হবে দুইজন যে এই কাজটা মাইনরের নেসেসিটি, তাহলে এই জাতীয় চুক্তি সব ভ্যালিড। ল রিগার্ডিং কম্পেনসেশন ভয়েড, আমি খালি ভ্যালিড আর ভয়েড দিয়ে দুইটা খালি সংক্ষেপে বলে গেছি, সংক্ষেপে লিখবেন আপনারা, বুঝে নেবেন আপনারা, আপনারা তো জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ। আমি খালি ভ্যালিড আর ভয়েড বলবো, বাকিটা আপনারা। ল রিগার্ডিং কম্পেনসেশন, কম্পেনসেশন হলো ক্ষতিপূরণ। মাইনর কোনো ক্ষতিপূরণ দিবে না, কোনো আইনে না, মাইনর কোনো আইনে কোনো ক্ষতিপূরণ দিবে না। মাইনরের সাথে চুক্তি যদি করা হয়, সেই চুক্তি বলেছে নেসেসিটি চুক্তি ভ্যালিড, সেই চুক্তিতে যদি কোনো মাইনরের ক্ষতিপূরণ দেওয়া লাগে তাহলে সে দেবে না। সুবিধা নেবে চুক্তির, কিন্তু ক্ষতিপূরণ দেবে না। কম্পেনসেশন মাইনরের জন্য প্রযোজ্য হয় না। এস্টোপেল, এস্টোপেল হলো কোর্টে যখন হিয়ারিং নেওয়া হয়, কোন কোন ক্ষেত্রে কোর্ট আপনাকে বলতে পারে যে তোমার কোনো কথা বলা চলবে না, ইউ স্টপ, কিন্তু মাইনরকে বলতে পারবে না কোর্ট ইউ স্টপ। মাইনরের সাথে স্টপেলের নীতি প্রযোজ্য নয়, মাইনরকে কথা বলার সুযোগ দিতে হবে। নো রেটিফিকেশন, মাইনরের চুক্তি রেটিফাই করা যায় না। আপনারা জানেন যে কোনো চুক্তি যদি বাতিল হয় কোনো আইনে, পরবর্তীতে কিছু কিছু চুক্তি রেটিফাই করা যায়। এর আগে আমি বলেছি মনে হয় ক্লাস, রেটিফিকেশন পরবর্তীতে সংশোধন। মাইনরের চুক্তি যেহেতু বাতিল, এই বাতিল চুক্তিকে আর রেটিফাই করা যায় না, ওটা বাতিল। নো স্পেসিফিক পারফরমেন্স, মাইনরকে স্পেসিফিক পারফরমেন্স করা যায় না। স্পেসিফিক পারফরমেন্স কাকে বলে? কোন চুক্তিতে চুক্তি ব্রিজ হতে পারে, চুক্তি ভঙ্গ হতে পারে, এই কথা যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তি বুঝতে পারে যে চুক্তি ভঙ্গ করছে এই লোক বা চুক্তি ভঙ্গ করবে, তখন সে কোর্টের কাছে যাবে, কোর্টের কাছে মামলা করবে যে স্যার এই চুক্তি ভঙ্গ করলে আমার অনেক ক্ষতি হবে, সে যেন চুক্তি ভঙ্গ না করে। কোর্ট একটা রায় দিতে পারে, অর্ডার দিতে পারে, সেই অর্ডারটা হলো আপনি একটা অর্ডার বের করতে পারেন কোর্ট থেকে, স্পেসিফিক পারফরমেন্স, যে ব্যক্তি চুক্তি ভঙ্গ করার অবস্থা সে যেন চুক্তি
না করে অর্ডারটা দিবে কোর্ট, তাহলে ক্ষতিগ্রস্ত সেই অর্ডারটার নাম হলো কোর্ট ক্যানট অর্ডার, no court cannot order to perform the contract in case of a minor, a specific performance, এই কথা কোর্ট মাইনরের ব্যাপারে বলতে পারবে না। সুতরাং কোর্টের জন্য স্পেসিফিক পারফরমেন্স নিষিদ্ধ, প্রযোজ্য নয়। এই জন্য আমরা বলেছি নো স্পেসিফিক পারফরমেন্স, মাইনরকে স্পেসিফিক পারফরমেন্স দেওয়া যায় না। নো ইনসলভেন্সি, মাইনরকে ইনসলভেন্ট ঘোষণা করা যায় না, মাইনরকে ইনসলভেন্ট ঘোষণা করা যায় না। দেউলিয়া আইন মাইনরের ক্ষেত্রে প্রযোজ্য নয়। পার্টনারশিপ মানে মাইনরকে নিয়ে পার্টনারশিপ ব্যবসা শুরু করা যায় না, কিন্তু এক্সিস্টিং পার্টনারশিপে মাইনরকে পার্টনার হিসেবে নেওয়া যায়। আমি আসি একটা নিউ পার্টনারশিপে মাইনর অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ আপনি আর একজন মাইনর, তিনজন নিয়ে আমরা পার্টনারশিপ শুরু করবো, এটা হবে না। কিন্তু একটা পার্টনারশিপ বাজারে আছে, সেই পার্টনারশিপ এক্সিস্টিং চলছে, সেই পার্টনারশিপে মাইনরকে পার্টনার হিসেবে নেওয়া যায়। মাইনর ক্যান বি এ পার্টনার ইন অ্যান এক্সিস্টিং পার্টনারশিপ ফার্ম, কিন্তু সেখানে শর্তটা হলো the minor will get the benefit only. Benefit মানে প্রফিট। মাইনর শুধু প্রফিট নিবে, লস নিবে না। পার্টনারশিপ ফার্মে যদি প্রফিট হয়, মাইনর তার হারাহারি মোতাবেক তার প্রফিট পেয়ে যাবে, কিন্তু যদি লস হয় উনি বাদ দিয়ে বাকিদের ভিতরে লস বন্টন হবে। এ হলো আমাদের যে ছোট ভাই বোন আছে না, ফ্যামিলিতে ওদের মতো ছোট ভাই বোনের কোনো দায়িত্ব নাই, কিন্তু ভাগের বেলায় বড় ভাই যদি 5 বিঘা পায়, ছোট ভাইরে কি 2 বিঘা দেওয়া যাবে? দেওয়া যাবে না। তো বড় ভাই তো সংসারে অনেক ঘানি টেনে, অনেক সংসারের বোঝা টেনে সে বড় ভাই হয়েছে, বাকিগুলিকে কোলে করেছে, পিঠে করে মানুষ করেছে, খাওয়াইছে, এত কিছু করছে, পুরো সংসারের সাংসারিক সব কাজকর্ম করে সংসারটা আজকে এত বড় হয়েছে। এবার এই যে ছোট ভাই যে তার জন্ম এই কয়েকদিন আগে, তার কোন রকমের কষ্ট ক্লেশ কিছুই করতে হয় নাই, কিন্তু সে যে ভাগ পাবে বড় ভাইয়ের থেকে কি কম পাবে না? সে বড় ভাইয়ের থেকে কি কম পাবে ভাগ? সমান সমান পাবে, বেশি পায় স্যার, বেশি পাবে। কারণ ভাগ করার পরে ছোট ভাই বা বোন বলবে, দাদা আমি তোমাদের ছোট, আমার জন্য তোমরা কি করলে? সমান সমান করলে। এখন আমরা যদি বলি যে বাইরে তুই তো বেশি দিন বাঁচবি, তুই তো অনেক আয় রোজগার করার সুযোগ পাবি, আমরা তো মরে যাবো, সেই কথা চলবে না। তো মাইনরের ব্যাপারটা ওরকম, প্রফিট যদি হয় ইকুয়াল পার্টনার সমান ভাগ পাবে, যদি লস হয় লসের ভাগ দেবে না। ছোট ভাইকে লসের ভাগ দিতে পারবেন? বড় ভাইকে বাবা 100 টাকা দিল, আর ছোট ভাইকে বাবা 100 টাকা দিল, দিয়ে বললো যাও মামা বাড়ি বেড়ায় আসো। এখন মামা বাড়ি যাচ্ছে, পথে একটা দোকান, তো বড় ভাই বললো যে আমরা একটু চিপস কিনি, চিপস কিনে খাই। তো চিপস কিনলে তো বড় ভাইয়ের টাকা দিয়ে কিনবে, চিপস খাবে, চকলেট খাবে, সব বড় ভাইয়ের টাকা দিয়ে, রিক্সা ভাড়া দেবে, আসবে। বড় ভাইয়ের টাকা তখন 100 টাকার থেকে আছে হলো তখন 20 টাকা, আর 80 টাকায় খরচ হয়ে গেছে। আর ছোট ভাইয়ের পকেটে 100 টাকার নোট
100 টাকার নোট হচ্ছে, বললেই ক্যাক করে কান্না করে দেয়, দাঁড়াইছে বললে চিৎকার করে ওটা আব্বুকে বলে দেবে তারা দেখে। কেমন? মাইনর ক্যান বি অ্যান এজেন্ট, মাইনর এজেন্ট হতে পারবে, এজেন্সি চুক্তি করতে পারবে। মাইনর কোম্পানির কোনো শেয়ার মাইনর নিতে পারবে না, মাইনরের নামে কোনো শেয়ার অ্যালটমেন্ট দেওয়া যাবে না। তবে মাইনরের পক্ষে যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটর থাকে, প্রশাসক থাকে, গার্ডিয়ান থাকে, তাহলে সেই গার্ডিয়ান মাইনরের পক্ষে শেয়ার হোল্ড করতে পারবে ইন দ্য নেম অফ মাইনর। যেমন মিস্টার এক্স রিপ্রেজেন্টেড বাই হিজ মাদার ওয়াই, এরকম নাম দিলে সে শেয়ার হোল্ড করতে পারবে, রিপ্রেজেন্ট করবে তার মা সবসময়। সে যখন মেজর হবে, আলহামদুলিল্লাহ, সে যখন মেজর হবে আরামসে সব পেয়ে যাবে একবারে, তখন আর ওই কারোর কোনো মাপদারি করা লাগবে না। তাহলে মাইনর থাকা কি সুবিধা না অসুবিধা বলেন তো? পরম সুবিধার হ্যাঁ, পরম সুবিধার। অসুবিধাই তো মনে হয় আমার কাছে স্যার, যে উনি দায় বহন করবে না কিন্তু ওনাকে সুবিধা দিতে হবে। অর্থাৎ উনি হচ্ছে স্যার বিষয়টা এরকম, আমাদের গ্রামের ভাষায় বলে যে উনি দুধের শর্টটা উনি নিয়ে যাবে, বাকিরা হচ্ছে নিচের অংশ খাবে। তাই তো সুবিধা। তাই তো করতে হবে, তাই তো করবেন। আপনি 2 গ্লাস দুধ, আপনি দুধ দিয়ে দেবেন, 2 গ্লাস দুধ, 1 গ্লাসের ভিতর সর বেশি আর 1 গ্লাস সর ছাড়া, এখন ওটা তো আপনাকে খাইতে দিবে না, কত বুঝে ফেলবে। কারণ মাইনর হলেও সে ভাগটা ঠিকই বুঝে, সে বলবে যে ওটা আমাকে দাও। আর আপনিও পারবেন না খেতে, আপনি ক্ষয় ক্ষয় মোটা বানাবেন, বানায় এক সময় শেষ করে অনেক কথা বলবেন। কেমন? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, যদি যেটা বললেন নাকি পার্টনারশিপ বিজনেস যদি এক্সিস্টিং হয় তাহলে হচ্ছে মাইনর হচ্ছে পার্টনার হতে পারবে। সো যদি এমন হয় যে মাইনর অবস্থায় হচ্ছে পার্টনারশিপ হচ্ছে এন্টার করছে, বাট যখন হচ্ছে মেজর হয়েছে ওই লোক, ওই মাইনর যখন মেজর হয়েছে, তখন কি হচ্ছে তার পূর্বের কোনো কাজের জন্য কি তাকে কি অ্যাকাউন্টেবল করা যাবে? না, না, যাবে না। তবে না, অ্যাকাউন্টেবল মানে কি? কোনো লস, মানে কোনো স্যার লসের লায়াবল করা জন্য, যাবে? কোনো লস ব্যাপারে। কিন্তু যেগুলো লস না, সে পার্টনার ছিল, স্বভাবত একটা ফার্মের লোন থাকে, লাইবিলিটি থাকে, অ্যাসেট থাকে, এগুলি তো কোম্পানিতে আছে, থাকবে। কিন্তু এখন মনে করেন যেদিন সে মেজর হবে সেদিন সে ডিক্লার দিবে, যে আজকের থেকে আমি মেজর। সেই দিন থেকে অন্য পার্টনারদের মতো সব দায় দায়িত্ব তার আছে। কিন্তু যদি সে ডিক্লার না দেয় তাহলে অটোমেটিক্যালি সে পার্টনার। আর যদি ডিক্লার দিয়ে সে ডিক্লাইন করে যে আমি পার্টনার থাকবো না, তার ডোর ইজ ওপেন, থাকে তাও ভালো। কিছু ডিক্লার না দিলে সে অটোমেটিক পার্টনার। আর তার পার্সোনাল দায় দায়িত্ব থাকবে না, কিন্তু ফার্মের দায় দায়িত্ব থাকবে, ফার্মের দায় দায়িত্ব এগুলি তো থাকবেই, সেগুলি থাকবে, সেগুলি সমস্যা নাই। সেগুলির জন্য ফার্ম দায়ী হবে, পার্সোনালি দায়ী হবে না। স্যার মাইনরকে কোনোভাবে হচ্ছে তাকে পার্সোনাল কোনো বলেন স্যার মাইনরকে কখনো হচ্ছে স্যার লায়াবল করা যাবে না তার কাজের জন্য, আগের কাজের জন্য, তাই তো স্যার? ঠিক। থ্যাংক ইউ স্যার। পার্টনারশিপ গেল, মাইনর গেল, কোম্পানির শেয়ারের ব্যাপার গেল। ও আমাদের টাইমও তো প্রায় শেষের দিক, টাইমও শেষ হয়ে গেছে বোধ হয় না? ওকে, তাহলে আমাদের আর থাকলো ফ্রি কনসেন্ট। একটা আলোচনা হয়ে গেছে, দেখেন কোরশান একটু আগে পড়া আসছে, বল প্রয়োগ কেমন, এই আনডিউ ইনফ্লুয়েন্স, এই যে ইনফ্লুয়েন্স আছে, এগুলো অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। তবে আর একটা আলোচনা হলে ভালো হবে, বলেছিলাম না যে এই কথাগুলো আবার আসবে। তাহলে
কোন কোন চুক্তি লিখিত হওয়া প্রয়োজন এটা থাকলো, এখানে দুইটা ডেফিনেশন আছে আবার। কোন কোন চুক্তি পালন করা প্রয়োজন হয় না, টার্মিনেশন চুক্তি বাতিলের পদ্ধতি কি কিভাবে চুক্তি বাতিল করা হয়, আর হলো সুপারভেনিং ইম্পসিবিলিটি। আমার মনে হয় নেক্সট ক্লাস ইজ দ্য লাস্ট ক্লাস রিগার্ডিং কন্ট্রাক্ট। চুক্তির ইনশাল্লাহ সামনের ক্লাসে আমরা আশা করি আমরা চুক্তি শেষ করতে পারবো। তো বাই দিস টাইম 67 ছিল 50 হয়ে গেছে, বুঝে গেছেন যে আমরা এন্ডিং পয়েন্টে পৌঁছে গেছি। কিন্তু নাটক শেষ হওয়ার আগেই টিভি বন্ধ করে দেয়, কারণ সবাই জানে যে এরপরে বিয়ে শাদী তো হবে। আচ্ছা ঠিক আছে, আর দেখি লাভ নেই, আমাদেরও সেই অবস্থা। আমরা 50 জন আছি, 18 জন বুঝে গেছে নাটকের ক্লোজিং ইভেন্টটা কি হবে। আলহামদুলিল্লাহ আমরা একটা আলোচনা করলাম। আমাদের কথায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনারা ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে নিরাপদে রাখুক, যে যেখানে থাকেন আল্লাহ আপনাদেরকে নিরাপদে রাখুক, ভালো থাকেন, লেখাপড়া করেন। এইভাবে যে আমরা পড়াচ্ছি বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন সব সাবজেক্ট, তাতে একটু সময় যদি বেশিও লাগে কাজে লাগবে, বেশি কাজে লাগবে ইনশাআল্লাহ। তো যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন, আর যদি কোশ্চেন না থাকে তাহলে ইনশাআল্লাহ আজকের মতো আমরা বিদায় নিব। আপনারা চ্যাট বক্সে আজকে কোনো মেসেজ নাই, সুতরাং আপনাদের কারোর কোনো কিছু বলার আছে ভাই? ভাই স্যার ভাই বলতো না, আসলে আপনারা আমার সবাই আমার সন্তানের বয়সী হবেন ইনশাআল্লাহ। তারপর আমরা ভাই বলি, কারণ সমস্ত মানুষ পরস্পরের ভাই ভাই। কারণ যদি সৃষ্টির প্রথম মানুষ যদি যিনি সবার বাবা যদি একজন হন, বাবা যদি একজন হন, যে আদি পিতা যিনি, আর মাও যদি একজন থেকে হয়, সেখান থেকে সমস্ত মানুষ যদি আসে, তাহলে সবার বাবা যদি একজন হয়, মা যদি একজন হয়, তাহলে বাকিরা সব কি আমরা তাহলে পরস্পর কি হয়ে গেলাম? ভাই হয়ে গেলাম। গুড। তো সবাই থেকে বিদায় নেই। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।